শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি শারমিন নান্সি। অধস্তন আদালতে আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যুক্ত হব আমরা তার সঙ্গে। আদিত্য, এই পর্যন্ত কোন কোন মামলার শুনানি হয়েছে আর কোন কোন মামলার শুনানি হতে পারে? কোনো হেভিওয়েট আসামিকে আদালতে এখন পর্যন্ত আনা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে আজ পর্যন্ত সকাল থেকে কিন্তু বেশ কয়েকজন হেভিওয়েট নেতৃবৃন্দদেরকে কিন্তু মূলত আদালত প্রাঙ্গণে আনা হয়েছে। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে লালবাগ থানা এবং চকবাজার থানায় যে রাকিব হাওলাদার হত্যা মামলায় মোহাম্মদ হাজি সেলিম এবং মোহাম্মদ হাজি সেলিম সহ দুইজনকে কিন্তু মূলত গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সকালে তাদেরকে আদালতে তোলা হলে রাকিব হাওলাদার হত্যা মামলা যে ছাত্র জনতা আন্দোলনের সময় তিনি গুলিতে নিহত হয়েছেন, তার বাবা বাদী হয়ে এই মামলাটি করেন। সেই মামলায় কিন্তু হাজি মোহাম্মদ সেলিম সহ দুইজনকে গ্রেফতার থেকে মোট 3 জনকে কিন্তু আদালতে এই সিদ্ধান্ত দেওয়া হয় যে জেলে প্রেরণ করার। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু আরো বেশ কয়েকটি হেভিওয়েট নেতৃকর্মীদের কিন্তু এই আদালত প্রাঙ্গণে তোলা হবে, যার মধ্যে স্বরাষ্ট্র সচিব রয়েছেন বন পরিবেশ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও রয়েছেন। আপনাকে আমি একটু জিনিস জানিয়ে দিতে চাই যে মামলার বিষয়ে, যেই রাকিবুল হাওলাদার মামলা, সেই রাকিবুল হাওলাদার মামলায় কিন্তু সকালে চিফ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান কোর্টে কিন্তু এই শুনানি হয়। দুপক্ষের শুনানি শেষে কিন্তু মূলত এই সিদ্ধান্ত আসে এবং আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু মূলত জামিনের জন্য আবেদন করেন। সেই জামিনের আবেদন কিন্তু নাকচ করে কিন্তু তাদেরকে নতুন করে গ্রেফতার দেখিয়ে আদালত এই সিদ্ধান্ত দেন। তবে আপনাকে আমি একটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, অর্থাৎ সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব, তাদেরকে কিন্তু দুপুরের পরবর্তী সময় যে কোনো সময় কিন্তু আদালত প্রাঙ্গণে তোলা হবে এবং তাদেরকে দুপক্ষের শুনানি শেষে আদালত কিন্তু যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত দেওয়ার জন্য আর অল্প কিছুক্ষণ হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। ন্যান্সি। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে আদিত্য। ময়মনসিংহের হালুয়াঘাট, দোবাউড়া ও ফুলপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যা পরিস্থিতি এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? মানুষের দুর্ভোগের কথা আমাদের জানাবেন। টানা 4 দিন ধরে পানিবন্দী হয়ে আছেন ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। অর্থাৎ আমরা দেখছি একদিকে পানি কিছুটা কমলেও অন্যদিকে পানি বাড়ছে, যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই নিরসন হচ্ছে না। আমি এখন রয়েছি ধোবাউড়া উপজেলায়, রয়েছি একটি বাড়িতে রয়েছি। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই দর্শকদের যে এই বাড়ির উঠোনে কিন্তু পানি উঠেছে। কিছুদিন আগে এই বাড়ি সহ আশপাশের বাড়িগুলোতে কিন্তু ঘরের মধ্যে পানি ছিল। অর্থাৎ এদিকে কিছুটা পানি কমলেও আমরা দেখেছি নিচের দিকে কিন্তু পানি নেমে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। অর্থাৎ নতুন করে একের পর এক গ্রাম প্লাবিত হয়, মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আরো বেড়েছে এবং মানুষ বলছেন যে তারা অসহায় জীবনযাপন করছেন এবং বিশেষ করে বিশুদ্ধ খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে এবং মানুষ কিন্তু তারা তাদের ঘরের মধ্যে কিন্তু রান্না বান্নার কাজও কিন্তু করতে পারছে না। অর্থাৎ বেশিরভাগ ঘরেই কিন্তু পানি জমে আছে এবং তাদের যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুগুলো কিন্তু অন্যত্র সরিয়ে নেওয়ার অনেকেই চেষ্টা করেছেন এবং অনেকেই কিন্তু গবাদি পশু পানির মধ্যেই রেখেছেন। অর্থাৎ বলা যায় যে পানিতেই কিন্তু মানুষের বসবাস এবং তাদের যে ভোগান্তি সেটি আস্তে আস্তে কিন্তু বেড়েই চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো পর্যন্ত অনেক হয়েছে। সেই বিষয়টি আমাদেরকে মৎস্য বিভাগ এবং কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। অর্থাৎ 43,000 হেক্টর জমির ধান কিন্তু নিমজ্জিত হয়েছে পানিতে এবং 11,000 মানুষের পুকুরের মাছ কিন্তু বানের পানিতে ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণ মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে 60 কোটি টাকার মতো এবং তারা বলছেন যে ক্ষতি হয়তো আরো বাড়তে পারে এবং স্থানীয়রা বলছেন যে নিম্ন অঞ্চলের দিকে পানি বাড়ায় কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আরো বেড়েছে এবং প্রতিনিয়ত তাদের পানি কিন্তু বাড়ছে। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনাদের দুর্ভোগ কেমন, আসলে
কয়দিন ধরে এই দুর্ভোগের মধ্যে আছে? আজকে 4 দিন যাবত আমরা বাড়িতে চলতে ফিরতে পারি না, আমরা বাড়িতে ঘরের পানি উঠে গেছে, আমরা খানা খাদ্য করতে পারি না, আমরা খুব কষ্টে আছি। পাহাড়িয়া ডল নামিয়ে আমরা সব বাসায় নিয়ে গেছে। এখন আমরা এই কৃষি এলাকার জমি সব পানি নিচ্ছে। এখন আমরা বিরাট অনস্থায় পড়ছি, আমরা কোনো উপায় নাই, একমাত্র আপনারা যদি আমরাকে একটু দেখেন, আর এছাড়া আমার কোনো উপায় নাই। আমরা গরু বাছুর খানা খাদ্য খাইতে পারতেছে না, গরু বাছুর গোয়ালিতে পানি উঠে গেছে, রান্নাঘরে পানি উঠে গেছে, বসত ঘরে পানি উঠে গেছে। এখন আমরা খুব কষ্টে চলাফেরা করতে হয়, আমরা খুব কষ্টে বুক করে দিন যাপন করতেছি। শুনছিলেন যে আসলে অনেক কষ্টের মধ্যে কিন্তু তারা দিনাতিপাত করছেন এবং অনেকেই কিন্তু তাদের যে গবাদি পশু রয়েছে সেটিও কিন্তু অন্যত্র সরিয়ে নিয়েছেন এবং অনেকেই বারান্দায় তারা রান্নার চেষ্টা করছেন এবং অনেকেই বলছেন যে তাদের ঘরে চাল এবং শুকনো খাবার না থাকায় তাদের যে ভোগান্তি সেইটি কিন্তু তারা পোহাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের কোনো ধরনের সহযোগিতা করা হয়নি, সেই বিষয়টি তারা বলছিলেন। আপনারা আসলে কিভাবে চলছেন এখন? অনেক কষ্টতে চলতেছি, রান্দা বান্দা আমরা কিনে কিছুই নাই, মনে হলাম যে ঘর সব মনে হলাম যে পানিতে অনেক কষ্টে, গরু বাছুর মনে হল যে পানিতে বাসিয়ে যাইতেছে। এর মধ্যে আমরা গরিব যা আছি সব মনে হল যে বাসিয়েতে যাইতেছে। আমরা নান্দাগর বাসিয়া নিচে গা ভাঙ্গে গেছে, গোয়ালি মনে হল যে বাসিয়া গেছে গা রান্দা বান্দা, আমরা কিনে কিচ্ছু আমরা পারতাছি না। আমরা মনে যে পানির উপরে কলা গাছ মনে হলাম যে এই বুড়া বানায় আমরা কলা গাছের মধ্যে মনে হয় আমরা চলাফেরা করতেছি, অনেক কষ্ট। আমরা খাইতে বইতে বেগ বাই অনেক কষ্ট। আমরা এই যে ছোট ছোট বাচ্চা দিলে মনে হলাম যে কলা গাছের মধ্যে বুড়া বানায় বয়া রাখছি, ওখানে আর আমরা কলা গাছের বেলা দিয়ে তারা চলাফেরা করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং ঘর থেকে বেলা ছাড়া তাদের যে বেরোনির রাস্তা সেটি কিন্তু নেই, অর্থাৎ সব রাস্তাই কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং মানুষের ভোগান্তি আসলে চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা এই বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনার গতকাল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন এবং প্রশাসন থেকে বলা হয়েছে এই পর্যন্ত 3 উপজেলায় 30 মেট্রিক টন চাল এবং নগদ 3 লাখ টাকা কিন্তু দেওয়া হয়েছে। যদিও বানবাসীরা বলছেন যে তারা এখনো পর্যন্ত ত্রাণের সহযোগিতা কিন্তু পাননি এবং আমরা দেখেছি যে কোথাও যদি ত্রাণ সামগ্রী দেওয়া হয় তখন কিন্তু মানুষের মধ্যে একেবারেই ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য যে কারাকার অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এই অঞ্চলটি একেবারেই অবহেলিত অঞ্চল এবং তারা বলছেন যে যদি সহযোগিতা না আসে তাহলে তাদের যে চলা সেই চলা কিন্তু অনেকটাই দায় হয়ে পড়বে এবং তারা সরকারের এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছেন কখন তারা আসবেন, অর্থাৎ তাদের খোঁজ খবর নেবেন এবং সহযোগিতা করবেন, সেই বিষয়টি কিন্তু এখানকার মানুষজন বলছিলেন এবং আমরা এই বিষয়টি নিয়ে বলছিলাম, প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে কৃষকরা যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ তারা নিরূপণের চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের সহযোগিতা করবেন, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। বিশেষ করে এই অঞ্চলের মানুষ কৃষি এবং মৎস্য খাতেই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং তাদের ঘুরে দাঁড়ানো অনেকটাই কঠিন হয়ে পড়বে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বানবাসী মানুষের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। জামালপুরে ভারী বর্ষণ ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে, এতে বাঁধে দেখা দিয়েছে ভাঙন। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, নদ নদীর অবস্থা এখন কেমন দেখছেন? বাঁধ রক্ষায় কি পদক্ষেপ নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড? বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি জামালপুর শেরপুর যে ব্রিজটি রয়েছে তার নিচে। এটি 2013 সালে 51 কোটি টাকা ব্যয়ে জামালপুর যে শহর রক্ষা বাঁধ সেটি কিন্তু নির্মাণ কাজ শুরু হয় এবং কি তা 2 বছরের মধ্যে কিন্তু শেষ হয়। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে গত 7 দিন আগে এই যে শহর রক্ষা বাঁধের যে শুরুর দিকে যে বাঁধটি রয়েছে সেখানে কিন্তু 20 মিটার একেবারেই ধসে গিয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই
জামালপুর শেরপুর ব্রিজের নিচে যে পানি যে জমে থাকে বৃষ্টির পানি, সেটির জন্য তারা কিন্তু এখানে একটা পাইপ দিয়ে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং এই দিক দিয়ে কিন্তু পানির যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানি লিকেজ করে কিন্তু এই 20 মিটার যে বাঁধ সেটি কিন্তু দেবে যায়। 7 দিন পার হলো, পানি উন্নয়ন বোর্ড কিন্তু এটি নিয়ে কোনো রকমের যে কোনো কার্যক্রম তাদের কিন্তু চোখে পড়েনি। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে এই নিয়ে কিন্তু যে সাধারণ মানুষ এবং কি জামালপুর যে শহরের যে মানুষরা রয়েছেন, তারা কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছেন। তারা কিন্তু এক ধরনের অস্বস্তিতে রয়েছেন, কারণ এই সড়করক্ষা বাঁধটি যদি একেবারেই পানির নিচে বা নদীর সাথে যদি চলে যায়, তাহলে কিন্তু জামালপুরের যে শহর সেটি কিন্তু এক ধরনের হুমকির মুখে পড়বে। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে এই বাঁধের পাশেই কিন্তু জামালপুরের যে শহর সেটি কিন্তু গড়ে উঠেছে। রয়েছে জেলা পরিষদ, জামালপুর পৌরসভা, জামালপুর ডিসি অফিস, এসপি অফিস সহ বড় বড় যে স্থাপনাগুলো রয়েছে জামালপুরের, সবকিছু কিন্তু এই বাঁধের পাশেই। এছাড়াও এই বাঁধ থেকে প্রায় 50 গজ হবে না, তার সাথেই কিন্তু রয়েছে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক। এই সড়কটিও কিন্তু এখন হুমকির মুখে রয়েছে। ইতিমধ্যেই একজনের যে বসত বাড়ি সেটিও কিন্তু এই বাঁধ ভাঙার কারণে কিন্তু নদী গর্ভে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে জামালপুরবাসী কিন্তু এখনো পানি উন্নয়ন বোর্ডের প্রতি বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এই বাঁধটির নির্মাণ কাজ এবং যেটুকু 20 মিটারের মতো হয়েছে, যে ধসে গেছে, সেটি যেন দ্রুত নির্মাণ করা হয়। তবেই এই জামালপুর শহরটি রক্ষা হবে এবং জামালপুরের মানুষ শান্তিতে থাকবে। তা না হলে জামালপুরের মানুষ এবং জামালপুরের যে শহর সেটি কিন্তু যে কোনো সময় এই বাঁধটি ধসার কারণে, ইতিমধ্যেই ভারী বৃষ্টির কারণে যে ব্রহ্মপুত্র নদের যে পানি সেটি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদি এই পানির বৃদ্ধি অব্যাহত থাকে এবং বৃষ্টি যদি বেশি থাকে, তাহলে কিন্তু এই বাঁধটি ধসে যাবে এবং জামালপুর যে শহর রক্ষা সেটি কিন্তু আর হবে না। তাই জামালপুরবাসী সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, বিনীত অনুরোধ করেছেন যে দ্রুত সময়ের মধ্যেই যেন এই বাঁধটি নির্মাণ করা হয় এবং এই জামালপুর শহর এবং জামালপুর ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে সেটি যেন ঠিক থাকে, এই আহ্বান তারা করেছেন। ন্যান্সি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ন্যান্সি। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদি হাসান। বন্যার পানিতে ভাসছে শেরপুর, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষকে। শেরপুরের বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। 5 দিন পর শেরপুরের আকাশে রোদের হাসি, তবে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল শেরপুর বাসিন্দারা। জেলার 5টি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল অন্তত 2 শতাধিক গ্রাম। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। এখন পর্যন্ত বন্যার পানিতে এবং ঢলে প্রাণ গেছে 8 জনের। গতকাল বিকেল থেকে কমতে শুরু করেছে শেরপুরের মহারশী, সোমেশ্বরী, ভোগাই ও চেলাখালী নদীর পানি। তবে এখনো পানিবন্দী লাখো মানুষ। ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে পাঠদান বন্ধ রয়েছে। তীব্র সংকট দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির। দুর্গতদের অভিযোগ, বন্যা কবলিত এ সকল এলাকায় এখন পর্যন্ত যে ত্রাণ দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কৃষি বিভাগ বলছে, বন্যায় শেরপুরে প্রায় 50,000 হেক্টর আমন ক্ষেত এবং 700 হেক্টর সবজির আবাদ নষ্ট হয়েছে। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। বন্যায় আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। ধারণা করা হচ্ছে যে আগামী যে সময়, এই সময়ের মধ্যে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যদি আর না নামে, সেক্ষেত্রে বানবাসী এ সকল লোকের জন্য সামনে ভালো দিন অপেক্ষা করছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বঙ্গবন্ধু পার্ক থেকে মুজাহিদুল ইসলাম, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের শাকসবজির দাম চড়া, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ কি, আর এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ন্যান্সি,
আমি 20 মিনিট আগে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে এসেছিলাম। এসে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং আমি আসলে দেখছিলাম কোন পণ্যের দাম কত। কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পেরেছি, সবকিছুরই কিন্তু কাঁচা পণ্যের দাম বেড়েছে, কমার কিন্তু কোনো লক্ষণ নাই। আমার সাথে একজন সরকারি কর্মকর্তার কথা হচ্ছিল, তাকে দেখছিলাম যে তার বেতন অল্প, কিন্তু বাজারে যে এসে যে দাম দেখতে পাচ্ছেন প্রতিটি পণ্যের কিন্তু দাম বেশি। সেক্ষেত্রে তিনি কিন্তু এই প্রান্ত থেকে আরেক প্রান্ত তিনি ছুটাছুটি করছিলেন, কিন্তু আসলে সবচেয়ে যে শাকসবজিগুলা কম মূল্যে পাওয়া যায় সেটির কিন্তু তিনি হিসাব নিকাশ করছিলেন। আমরা আপনাদেরকে একটু বলে রাখি কি যে সকাল থেকে এসে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, চাঁপাইনবাবগঞ্জে বন্যার অজুহাতে সব রকমের শাকসবজির দাম কিন্তু কমেছে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 340 থেকে 50 টাকার উপরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকার উপরে, আদা বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, পেঁপে প্রতি পিস বিক্রি হচ্ছে 80 টাকা, শসা 50 টাকা কেজি, টমেটো 150 টাকার উপরে, ভেন্ডি বিক্রি হচ্ছে 90 টাকার উপরে, পটল 60 টাকার কেজির উপরে, পাতাকপি 80 থেকে 85 টাকা, কচু যে কচুটি 10 থেকে 15 টাকা কেজিতে পাওয়া যেত সে কচুটি বিক্রি হচ্ছে 77 টাকা কেজিতে। এছাড়া প্রতি কেজি কলা বিক্রি হচ্ছে 77 টাকা কেজিতে, করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, বেগুন 60 টাকা এবং আলু 77 টাকা কেজি বিক্রি হচ্ছে। ন্যান্সি, আমরা একটু একজন দোকানদার আছে যিনি কাঁচা পণ্য বিক্রি করতেছে, তার কাছ থেকে আমরা একটু জানতে চাই, এই যে প্রতিটি মূল্যের প্রতিটি শাকসবজির দাম বেড়েছে, আসলে দাম বাড়ার কারণ কি এবং কোন মাল আপনি কত করে বিক্রি করছেন একটু বলবেন? আমরা লাইভ আছে, একটু বলবেন কত করে কি বিক্রি করছেন? বিষয়টা হলো আমাদের শাকসবজি বৃষ্টির কারণে সমস্যা, জাল ফুল নষ্ট হয়ে গেছে, আমদানি কমের জন্য আমাদের জিনিসের দাম কম, মানে একটু বাড়তি হিসাবে। জালি আপনার 50 টাকা পিস, লাউ 50-60 টাকা পিস, আপনার পেঁপে 30 টাকা কেজি, ঝিঙ্গে 60 টাকা কেজি, টমেটো 60 টাকা কেজি, পটল 50 টাকা কেজি, কচুলতি 50-60 টাকা কেজি। ন্যান্সি, আপনি শুনছিলেন একজন বিক্রেতা জানাচ্ছিলেন যে বন্যার কারণে আসলে সরবরাহ কম থাকার কারণে কিন্তু প্রত্যেকটা শাকসবজির দাম বেড়েছে বলে তিনি আমাদেরকে বিষয়টি জানাচ্ছিলেন। আমরা একজন নারী এসেছে বাজার করতে, আমি একটু তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি যে আমি দাম দর করছি। আপনি কি কি কিনেছেন, কত করে কি কিনলেন একটু বলেন, আপনি কি কিনেছেন? আমি কিনেছি, পেঁয়াজ কিনেছি, পাটের শাক কিনেছি, বেগুন কিনেছি, পটল কিনেছি, করলা কিনেছি। আসলে দাম কেমন মনে হচ্ছে? অনেক দাম। দামের সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আসলে কি করা দরকার, নাগালের মধ্যে আপনারা কিনতে পারবেন স্বাচ্ছন্দ্যে? মানে বুঝতে পারলাম না। মানে দাম যে কমাবে এটার জন্য আসলে কি করা দরকার? কি করা দরকার? নানসি, আপনি শুনছিলেন যে প্রত্যেকটা মানুষই কিন্তু বলছিলেন যে প্রত্যেকটা কিন্তু শাকসবজির দাম কমানো দরকার। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের যে অতিরিক্ত দায়িত্বে আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে বলছিলেন যে তিনি রাজশাহী থেকে এসে এখানে অফিস করেন, সেক্ষেত্রে কিন্তু বাজার মনিটরিং করা সম্ভব হয় না। তারপর তারা চেষ্টা করবেন কি যে আসলে দাম কিভাবে কমানো যায়। আমরা একজন ক্রেতার সাথে, আপনি একটু বলবেন কি আসলে দাম কমানোর জন্য কি করা উচিত? আসলে আমরা কৃষি যাতে উদ্যোগতা নিতে হবে এবং আমাদের সার পানি এগুলো একটু সুবিধাজনক যাতে আছে, হ্যাঁ, একটু সুলভ মূল্যে পাই, তাহলে আমরা তো কৃষি কাজে একটা আগ্রহ। ধন্যবাদ। ন্যান্সি, এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু আসলে এই যে দামের কারণে সবাই কিন্তু ক্ষোভ প্রকাশ করছে, কিন্তু তারা বলছেন যে শহরীয় পর্যায়ে প্রত্যেকটা মূল্যের দাম নিয়ে আসা হবে, এটা তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছ থেকে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক রহমান। দেখছেন দেশ জনপথ লাইভ। চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, দেবী প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন, বাগেরহাট থেকে এস সোহাড ও নোয়াখালী থেকে মাওলা সুজন। শুরুতেই যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, পূজার প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন।
নেন্সি, আপনি যেমনটি বলছেন যে আসলে লক্ষ্মীপুরে যে দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরে প্রায় ৭৮টি পূজা কেন্দ্রে দুর্গাপূজা প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই পূজা লক্ষ্মীপুর হিন্দুদের সবচেয়ে বড় পূজা উৎসব। এই পূজা উৎসবকে ঘিরে কিন্তু লক্ষ্মীপুরে যে পূজা মণ্ডপগুলোকে শেষ শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এই যারা কারিগর ছিল তারা কাজ করছে। তো এখানকার যে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি যে তাদের রং এবং যে ডেকোরেশন কাজ সেগুলো চলছে। আমরা লক্ষ্মীপুরের যে পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে ৭৮টি পূজা কেন্দ্র মণ্ডপের জন্য তারা ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই নিরাপত্তার মধ্যে রয়েছে পুলিশের যে পূজা মণ্ডপগুলোতে পোশাকধারী পুলিশ এবং বাইরে ডিবি পুলিশ, এছাড়া রয়েছে পুলিশের টহল রয়েছে। তো পুলিশ সুপার আমাদেরকে যেটি জানিয়েছেন যে ৭৮টি পূজা কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে তারা ২৮টি নির্ধারণ করেছে এবং মোটামুটি ঝুঁকিপূর্ণ ২০টি নির্ধারণ করেছে। এবং তারা বলেছে যে অতীতের ন্যায় লক্ষ্মীপুরে এবার পূজা মণ্ডপ উৎসব মুখর পরিবেশে হবে। আমরা এই মুহূর্তে কথা বলবো লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল শাহর সাথে। আমরা তার কাছে জানতে চাবো যে লক্ষ্মীপুরে এই যে দুর্গা পূজা এবার কি রকম আনন্দ উৎসবের মধ্যে উদযাপন করা হবে। ধন্যবাদ দেশ টিভি। লক্ষ্মীপুর জেলায় এই বছর ৭৮টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবার ৭৯টি হয়েছিল। এবার একটি কারিগরের সংকটের কারণে আমরা এক বছর একটি পূজা করতে পারিনি। এই পূজার কেন্দ্রকে ইতিমধ্যে আমরা লক্ষ্মীপুর জেলা মাননীয় পুলিশ সুপার, মাননীয় জেলা প্রশাসক, চট্টগ্রামের যে ডিআইজি মহোদয়ের সাথে আমরা ওই বৈঠক করেছি কয়েক দফায়, এবং প্রত্যেকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ আমাদের স্ব উপজেলার পূজা মণ্ডপ নেতৃবৃন্দের সাথে মিটিং করেছেন এবং সেনাবাহিনীর সাথেও আমরা মিটিং করেছি। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আশাবাদী গত বছরগুলোতে যেভাবে আমাদের পুজোয় আনন্দ হয়েছিল, এই বছর আমরা সেই আশাবাদী যে সেই তুলনায় আনন্দ আমরা করব এবং সেই চিন্তা ভাবনা আমাদের মনের ভিতরে এখন পর্যন্ত আছে। আমাদের পূজার্থী যারা আছে, দর্শনার্থী যারা আছে, ওদের মনের ভিতরে একটা অজানা একটা আতঙ্ক বিরাজ করছে। সেই আতঙ্কটা কাটতে একটু সময় লাগবে, কারণ আপনারা জানেন আমাদের এই এলাকাটা বন্যা কবলিত এলাকা। এই বন্যার কারণে আমাদের পুজোর প্রস্তুতি প্রায় অর্ধেক পর্যায়ে চলে আসছে। যে বাজেট, সে বাজেটগুলো আমাদের প্রায় 50% মতো এখন জায়গায় চলে আসছে এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে মানুষের ভিতরে একটা যে অজানা আতঙ্কের কাজ করতে, আশা করি সরকার এবং রাষ্ট্র যেভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সেই আতঙ্কটা আশা করি থাকবে না। ধন্যবাদ শিমুল শাহ, লক্ষ্মীপুরে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে এবারে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপিত হবে এবং লক্ষ্মীপুরের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যে প্রতিমা রয়েছে এবং যে ডেকোরেশন রয়েছে কারিগররা সেগুলো কাজ করছে। তো এ ছিল লক্ষ্মীপুর থেকে দুর্গাপূজার প্রস্তুতির সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব বাগেরহাটে। বাগেরহাটে রয়েছেন আমাদের সহকর্মী সোহান, তিনি জানাবেন যে দুর্গাপূজার বাগেরহাটের সর্বশেষ প্রস্তুতি। বাগেরহাটে এবার 634টি মন্দিরে কিন্তু দুর্গা পূজা হচ্ছে। ইতিমধ্যে প্রতিমা শিল্পীরা মন্দিরে মন্দিরে যে প্রতিমা তৈরি হয় সেটি তৈরি সম্পন্ন করেছেন। এখন কিন্তু বাহ্যিক কাজ চলছে। আমরা বিভিন্ন মন্দির ঘুরে দেখেছি যে হিন্দু ধর্মীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু এখন মন্দির পরিদর্শন করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মন্দির পরিদর্শন করছে। আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট শহরের সব থেকে বড় যে পূজা মন্দির, দশানী পূজা মন্দিরে। এখানে আমি দেখতে পেলাম যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের যে সভাপতি রয়েছেন তিনি এখানে আছেন। আমরা একটু তার কাছে জানবো যে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। আমি বাগেরহাট জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ আহ্বায়ক প্রদীপ বসু সন্তু। আমরা বাগেরহাট 634টা মন্দিরে ঘুরে দেখেছি। আমাদের বাগেরহাট শান্তিপূর্ণভাবে খুব পুজো হচ্ছে এবং বাগেরহাটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ র্যাব, আর্মি, সেনাবাহিনী প্রত্যেকে আমাদের সাথে, আনসার বাহিনী সহ আমাদের সাথে যোগাযোগ রাখছে, লোকাল প্রশাসন রাখছে, সেই সাথে যোগাযোগ রাখছে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এটিএম আকরাম হোসেন তালিম ও সাবেক সভাপতি এম এ সালাম সাহেব সহ রাজনৈতিক দল। আমরা যতটুকু টের পাচ্ছি যে শান্তিপূর্ণভাবে পুজো হবে, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই এবং অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে সম্প্রীতি বজায় রেখে এবং সবার সাথে তালমিল দিয়ে ভালো পুজো হবে, জাঁকজমক পুজো হবে। দুঃখের বিষয় হচ্ছে একটি পুজো এশিয়া মহাদেশের সবথেকে বড় যে পুজোটা হতো লিটন সরকারের শিকদার বাড়ি নামে পরিচিত, সেই পুজোটা হচ্ছে না, কিন্তু আর সকল পুজোগুলো
সবই শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং প্রশাসনের ব্যাপারে যথেষ্ট সজাগ, এবং আমাদের মিডিয়া বাহিনী যদি এইভাবে আমাদের সহযোগিতা করে আমরা ভবিষ্যতে আরও আগ্রহ পাবো, উৎসাহ পাবো। আমার সাথে আমাদের আছে বাগেরহাট জেলা। ধন্যবাদ আপনাকে। আমি আসলে শুনছিলেন যে কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন, এবং স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সকলেই কিন্তু পূজা মন্দির যে কমিটি রয়েছেন সেই কমিটির লোকজনকে সহযোগিতা করছেন। আমরা যদি একটু এই পূজার নিরাপত্তার বিষয়গুলো একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে ইতিমধ্যে প্রতিটি মন্দিরে কিন্তু 3 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা একদম পুজোর শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এছাড়া বাগেরহাটের সব পূজা মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে এবং পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটতে পারে। 8 তারিখ রাত থেকে কিন্তু কলাতলার পূজার মাধ্যমে এই দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং 12 তারিখ বিসর্জনের মধ্য দিয়ে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। এবছর মা দুর্গা যিনি রয়েছেন তিনি আসবেন দোলায় এবং যাবে কিন্তু ঘটকে। সবকিছু মিলে বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে দুর্গাপূজার সর্বশেষ খবর। নেন্সি, আপনি দুর্গা পূজার কথা বলছেন, তো ইতিমধ্যে মহালয়ার মাধ্যমে ইতিমধ্যে যে ক্ষণগণনা শুরু হয়ে গেছে শারদীয় দুর্গা উৎসবের। তো নোয়াখালীতে এবছর প্রায় 182টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হিন্দুদের যে সনাতন ধর্মাবলম্বীর যে সর্বোচ্চ ধর্মীয় উৎসব যে শারদীয় দুর্গা উৎসব, সেটি আগামী ষষ্ঠীর মাধ্যমে আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। এরপরে সপ্তমী, অষ্টমী এবং নবমী এবং দশমীতে দেবীকে তারা বিসর্জনের মাধ্যমে দিয়ে তাদের পূজা সমাপ্ত করবেন। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরে। আসলে নোয়াখালীতে যে বছর যে 182টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হলো, কিন্তু পূজা মণ্ডপ যে কিছু কিছু পূজা মণ্ডপে এখনো বন্যার পানি থাকায় কিছুটা উৎসবে ম্লান বলে যে জানা গেছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীতে স্মরণকালের ইতিহাসের বন্যায় এখনো কিন্তু গ্রামীণ অঞ্চলগুলো অনেকটা পানির তলে রয়েছে, ফলে অনেক গ্রামীণ অঞ্চলে যে অনেক পূজা মণ্ডপ রয়েছে সেগুলো অনেকটা পানিবন্দী অবস্থা বা জলাবদ্ধ অবস্থা রয়েছে। তো এর কারণে আসলে যে ওইসব মণ্ডপে বা ওইসব অঞ্চলে পূজাটা একরকম উৎসবে পরিণত হতে পারছে না একমাত্র জলাবদ্ধতার কারণে। এছাড়া যে অর্থনৈতিক কিছু সমস্যার কারণেও যে গ্রামীণ অঞ্চলে পূজা মণ্ডপগুলো যে তাদের যে সার্বজনীন উৎসব সেটি পরিণত হতে পারছে না। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কিশোর চন্দ্র শীলের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে নোয়াখালীতে যে আপনাদের পূজার সর্বোচ্চ প্রস্তুতি কেমন চলছে এবং যে মোট কতটি পূজা মণ্ডপ পূজা হচ্ছে, পূজার প্রস্তুতি কেমন চলছে, প্রশাসনের থেকে আপনারা কি সহযোগিতা পাচ্ছেন? সবাইকে নমস্কার। সর্বপ্রথম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমাদের নোয়াখালী জেলাতে এবার 182টা পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো সবচেয়ে বড় কথা হলো যে এবছর আমরা নোয়াখালীতে যে বন্যা হয়েছে, অতীতে আমাদের এই বয়সে আমরা কখনো এই ধরনের জলাবদ্ধতা দেখি নাই, যার কারণে আমাদের পূজার ইমেজটা অনেকটা থেমে গেছিল। কিন্তু তারপরেও আমরা 182টা পূজা মণ্ডপে আমরা পূজা করছি। সব দিয়ে মোটামুটি আমাদের অবস্থা এখনো ভালো আছে। আমাদের পূজার পারিপার্শ্বিক অবস্থা, সার্বিক অবস্থা মোটামুটি ভালো আছে। এই মধ্যে আইন শৃঙ্খলা কমিটি আমাদের সাথে ডিসি সাহেব, এসপি সাহেব, আমাদের যেমন র্যাবের লোকজন আছে, সেনাবাহিনীর লোকজন আছে, সবাই সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখছে কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। সেজন্য ওনারা আমাদেরকে বলেছে আপনারা সাথে সাথে আমাদেরকে শরণাপন্ন হবেন। এবং সবচেয়ে বড় হলো যে আমাদের নোয়াখালীতে যে প্রতিমা কারখানাগুলিতে প্রতিমা হচ্ছে সেখানে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিসি, এসপি থেকে শুরু করে সবাই ওইটাও তাদের নলেজে রেখেছে। ওইখান থেকে আমাদের প্রতিমাগুলি আজকের মধ্যে সবাই সব মন্দিরে চলে যাবে। এরপরে আগামীকালকে সন্ধ্যা থেকে বেলতলে পূজার মাধ্যমে আমাদের দেবীর পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হবে।
ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে বাবু কিশোর চন্দ্র শীল, সভাপতি নোয়াখালী পূজা উদযাপন পরিষদ, তিনি জানাচ্ছেন যে আগামীকাল সন্ধ্যা থেকে পূজার যে শারদীয় দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে বেলতলা পূজার মাধ্যমে। এরপর যে ষষ্ঠীর পূজা মাধ্যমে যে তাদের যে দুর্গা পূজার মূল উৎসব সেটি শুরু হবে। তো এবছর আসলে যে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের যে শাস্ত্রীয় মতে যে দেবী আসবে দোলনাতে চড়ে এবং যাবে ঘটকে করে, তো এর মাধ্যমে যে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, বিশেষ করে তিনি নোয়াখালীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে ধর্ম যার যার উৎসব সবার সার্বজনীন উৎসবকে তারা যেন যোগ দেন এই উৎসবে এবং এই পূজাকে সফল ও সার্থক করার জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। তো আমার সাথে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে নোয়াখালী থেকে দুর্গা পূজাকে নির্বিঘ্নে করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে সর্বোচ্চ প্রস্তুতি সেটি গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী টহল রয়েছে, পাশাপাশি যে যৌথ বাহিনী র্যাব পুলিশ আনসার সহ যে যৌথ বাহিনী রয়েছে সেগুলো টহল রয়েছে। তারা প্রতিটি মণ্ডপে মণ্ডপে টহল দিচ্ছেন এবং দুর্গা পূজাকে নির্বিঘ্ন করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এ হচ্ছে নোয়াখালী থেকে দুর্গা পূজা নিয়ে আমার কাছে সর্বশেষ। ন্যান্সি। সুজন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে সোহান এবং স্বপন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বাগেরহাট, নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার পূজার সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। দেখছেন দেশ জনপদ লাইভ। বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নেত্রকোনার নতুন নতুন এলাকা। এই নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সাইফুল আরিফ জুয়েল। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা পূর্বজেলা এবং দুর্গাপুর উপজেলার অন্তত 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকার বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে, বাড়িঘরের সামনে পানি চলে এসেছে এবং অনেক বাড়িঘরের ভিতরে পানি চলে গেছে এবং বন্যা দুর্গত মানুষগুলো আশপাশের উঁচু স্থানে গিয়ে জায়গা নিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে এই মুহূর্তে এই দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুটি আশ্রয়কেন্দ্রে 80 জন মানুষ সেখানে গিয়ে উঠেছে এবং তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। তো গতকাল সারাদিন এবং গত রাতে নেত্রকোনায় কোনো বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়াতে পরিস্থিতি উন্নতি হয়েছে এবং রাস্তাঘাট আস্তে আস্তে বাঁচতে শুরু করেছে। বাড়ির আঙিনায় যেসব পানি এসেছিল, যেসব বাড়ি করে, সেই পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে নেত্রকোনার সবগুলা নদ নদীতে পানি কমতে শুরু করেছে। শুধুমাত্র উদ্দাকালী নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দুর্গত মানুষ আস্তে আস্তে নিজেদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। আর এদিকে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো কলমাকান্দা উপজেলা সদর উপজেলার একটি সীমান্ত সড়ক। এই সড়কটি গতকালও ডুবে ছিল পানিতে, পুরো এলাকা ডুবে ছিল পানিতে, আশপাশ যা আছে সবকিছু ডুবে ছিল। এখন শুধু এই যে অংশটুকু ভেঙে গেছে পানিতে, সেই অংশটুকু শুধু ডুবে আছে, সেখান থেকে স্রোত প্রবাহিত হচ্ছে এবং আরো আশপাশে যে অনেকগুলো সড়ক আছে যেগুলোতে গতকালকেও তীব্র স্রোত প্রবাহিত হচ্ছিল, সেগুলো আসলে এখন আর ওই স্রোত নেই, পানি কমে গেছে, সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে। শুধু ভাঙা রাস্তাগুলোতে যানবাহন আটকে পড়েছে। তো পরিস্থিতি আজকে সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিক হয়ে যাবে। আর দ্বিতীয়ত এদিকে আবার অনেকগুলা এই যে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে, শতাধিক বিদ্যালয়ে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলে সেগুলোতে পাঠদান শুরু হবে। এই ছিল নেত্রকোনার বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।